ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, কাল 1 ডিসেম্বর থেকে যে দুর্বল ব্যাংকগুলোতে এক ধরনের তারল্য সংকট ছিল সেটি আর থাকছে না। অর্থাৎ এইসব ব্যাংকে গিয়ে তার আমানতকারীরা প্রায় অভিযোগ করছিলেন যে তারা তাদের চাহিদা মতো টাকা পাচ্ছেন না, অনেক ঘুরতে হচ্ছে, সেখানে কোনো কোনো ব্রাঞ্চ তাদের একেবারেই টাকা পয়সা দিতে পারছে না। সেই যে 6টি ব্যাংকের ব্যাপারে যে অভিযোগগুলো ক্রমাগত আসছিল, সেই ব্যাংকগুলোতে টাকা ছাপিয়ে সরকার 22,500 কোটি টাকা দিচ্ছে এবং এই টাকা দেওয়ার ফলে মূলত ব্যাংকগুলোতে আর তারল্য সংকট থাকবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে 1 ডিসেম্বর থেকে এই সংকটটা কেটে যাবে এবং আমানতকারীরা তাদের যে চাহিদা মতো যে টাকা সেটা তারা তুলতে পারবেন। তবে তিনি কিন্তু এটি বলেছেন যে একসঙ্গে যেন সবাই বেশি পরিমাণ টাকা তোলার জন্য না যান, কারণ এটি কোনো ব্যাংকের পক্ষেই আসলে এই পরিমাণ টাকা একসঙ্গে দিয়ে দেওয়া সম্ভব নয়। এবং তিনি আশ্বস্ত করেছেন যে আমানতকারীদের যে অর্থ যেসব ব্যাংকে আছে তার দায়িত্ব আসলে বাংলাদেশ ব্যাংকের বা সরকারের, এবং তাদের এই টাকা লুট হয়ে যাবে, তারা পাবেন না এমন চিন্তা যেন তারা কোনোভাবে না করেন। এই টাকার দায়িত্ব তারা নিচ্ছেন এবং এই টাকা তারা পাবেন। কিন্তু স্বাভাবিকভাবে একটা জিনিস প্রশ্ন উঠছে, সেটি হচ্ছে যে সরকার যে টাকা ছাপিয়ে এই 22,500 কোটি টাকা ব্যাংকগুলোকে দিল, 6টি ব্যাংকে, তো তাতে কি আসলে মূল্যস্ফীতি, আমরা যেটাকে মুদ্রাস্ফীতি বলি, এবং তার কারণে যে মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের নিত্যপণ্যের দাম বেড়ে যায় সেটা ঘটবে কিনা? কারণ কিছুদিন আগেই কিন্তু এই সরকার বিগত আওয়ামী লীগ যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ব্যাপক সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে শেষ দিকে এসে প্রায় 60,000 কোটি টাকা সরকার ছাপিয়েছে, যার কারণে আসলে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি হয়েছে, এবং সেটিকে তারা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর, যিনি বলেছেন যে 22,500 কোটি টাকা তারা ছাপিয়েছেন এই ক্ষমতা তারা দায়িত্ব নেওয়া 3 মাসের মাথায়, এবং তিনি কিন্তু 20 আগস্ট যখন তিনি দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে, তখন কিন্তু তিনি বলেছেন যে এইভাবে টাকা ছাপিয়ে কোনো ব্যাংকে আর সহায়তা দেওয়া হবে না, যেটি অতীতে দেওয়া হয়েছিল, এবং তার জন্য যে মূল্যস্ফীতি সেটিকে তারা বলেছিলেন যে এর জন্যই আসলে মূল্যস্ফীতি এই লাগাম টেনে ধরাটাও কঠিন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের 1 বছর মেয়াদে একটি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু বলেছিলেন যে বিগত সরকার যে 60,000 কোটি টাকা ছাপিয়েছিল, যার কারণে মূল্যস্ফীতি, এবং এটি আসলে নিয়ন্ত্রণ করা তার সরকারের জন্য চ্যালেঞ্জ, তবে তারা এটি ধীরে ধীরে ক্রমাগতভাবে এটি কমিয়ে আনবেন, এবং তিনি কিন্তু সেটি সুস্পষ্ট বলছেন। তাহলে এই যে 22,500 কোটি টাকা আবার নতুন করে ছাপা হলো, তাহলে কি মূল্যস্ফীতি আরও বাড়বে না? আসলে তো বাড়ারই কথা, যদি যেহেতু অর্থটা ছাপানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু বলছেন যে আমরা টাকা ছাপিয়েছি, কিন্তু আমরা আবার বাজার থেকে এই টাকাটা তুলে নিয়ে আসবো। আপনারা জানেন যে সাধারণত যখন বাজারে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেশি থাকে বা ব্যাংকের আমানতগুলোতেও বেশি পরিমাণ টাকা জমা হয়, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে এক ধরনের বন্ড বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই টাকাটা বাজার থেকে তুলে নিয়ে আসা হয়, যেন মূল্যস্ফীতি বাড়তে না পারে। তো তাহলে বিগত সরকারের সময় কি এই প্রক্রিয়াগুলো ছিল না, যখন তারা 60,000 কোটি টাকা ছাপিয়েছে বা করেছে? হ্যাঁ, তখনও হয়তো এই প্রক্রিয়া ছিল, কিন্তু সেই জায়গায় তারা বলছেন যে তাদের এইবারের যে টাকা ছাপানোটা, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের টাকা ছাপানোটার সঙ্গে বিগত যে সরকারের সেই টাকা ছাপিয়ে সমস্যা মোকাবেলার এক ধরনের পার্থক্য তারা তৈরি করে বলেছেন যে পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে যে তারা বলছেন যে বিগত সরকার যে 60,000 কোটি টাকা ছাপিয়েছিল, বিশেষ করে শেষ সময়ে সে বাজেটের, অর্থাৎ আপনারা জানেন যে 23-24 অর্থ বছরের যে বাজেটটা, এই বাজেটের লাস্ট 2 মাস অর্থাৎ জুন এবং জুন মাসে সরকার কিন্তু প্রায় 41,000 কোটি টাকা ওই সময় ছাপিয়ে তারা অর্থনীতির বিভিন্ন দিক তারা সামাল দিয়েছিল। তো সেইখানে তারা বলছেন যে এখানে একটা বেসিক পার্থক্য থাকছে, সেটি হচ্ছে যে ওই সময় টাকাটা ছাপিয়ে আসলে লুটপাট হয়েছে, অর্থাৎ তারা যে ব্যাংকগুলোকে সহায়তা করছে টাকা ছাপিয়ে, সেখান থেকে দেখা গেছে আবার ঋণের মাধ্যমে সেই টাকাটা কেউ হয়তো নিয়ে গেছে, সেখানে কোনো মনিটরিং ছিল না, অর্থাৎ গ্রাহক যতটা লাভবান হবেন বা গ্রাহকের যতটা লাভবান হওয়ার কথা ছিল ব্যাংকগুলোতে, সেই লাভবান কিন্তু ওই টাকা ছাপিয়ে হয়নি, বরং সেটি আবার বলা হচ্ছে যে ঋণের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে বা দেশের বাইরে ডলার করে নিয়ে তারা পাচার করেছেন, এমন কথাও কিন্তু বলছেন, এবং ব্যাংক থেকে সেই টাকাটা আসলে মূলত বাইরে চলে যায়, যেটি থাকার কথা ছিল আসলে ব্যাংকে আমানতকারীদের সহায়তার জন্য থাকার কথা ছিল। এখানে তিনি বলেছেন যে এইবার যে তারা 22,000 কোটি টাকা ছাপিয়েছেন, হ্যাঁ, তারা স্বীকার করছেন যে তাদের অবস্থান ছিল তারা আর কোনো টাকা ছাপাবেন না, টাকা ছাপিয়ে এভাবে সহায়তা করবেন না, কিন্তু তারা কিন্তু বলছেন যে সেই অবস্থান থেকে তারা সরে এসেছেন, অর্থাৎ তারা এখন টাকা ছাপিয়ে এই সংকট সমাধানের দিকেই তারা যাচ্ছেন। কিন্তু তাদের কাছে তারা বলছেন যে এই
এইবার আমরা এটি কঠিন মনিটর করব এবং পাশাপাশি এই ব্যাংকগুলোর কিন্তু আপনারা জানেন যে পরিচালনা পর্ষদ পরিবর্তন হয়েছে, অর্থাৎ এর আগে পরিচালনা পর্ষদ যে ধরনের করাপশন করেছেন, লুটপাট করেছেন, এইবারের পরিচালনা পর্ষদ সেটি করবেন না বলে তারা সুস্পষ্ট জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এটির একটা মানে কঠোর নজরদারির মধ্যে আনবেন এবং সেটা মনিটর করবেন প্রতিনিয়ত। ফলে তারা মনে করছেন যে মূলত গ্রাহকরাই লাভবান হবেন, আমানতকারীরা লাভবান হবেন, ব্যাংকের উপর যে আস্থাহীনতা সেটি মানে দূর হবে, ফলে সাধারণ মানুষ আসলে উপকৃত হবে এবং এই যে টাকা ছাপানোর মাধ্যমে যে আসলে লুটের কথা সেটি আসলে তারা নিয়ন্ত্রণ করবেন এবং প্রয়োজনে বন্ড বা অন্যান্য মাধ্যম থেকে বাজারে এখন যে অতিরিক্ত টাকাটা থাকবে সেটি তারা তুলে নিয়ে আসবেন। ফলে যে জিনিসটি হবে যে মূল্যস্ফীতি যেটা এখন আছে তার থেকে হয়তো বাড়বে না এবং যেটা তারা কমিয়ে আনার চেষ্টা করছেন সেটি কমিয়ে আনবেন, মুদ্রাস্ফীতিও তৈরি হবে না। কিন্তু এটি খুবই স্বাভাবিক যে যখন একটি কোনো উৎস ছাড়া বা কোনো কারণ ছাড়াই যখন টাকার পরিমাণটা, ছাপানোর পরিমাণটা বাড়ানো হয় তখন কিন্তু অর্থনীতিবিদরা বলে থাকেন যে মূল্যস্ফীতি বাড়ে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু বাড়তে থাকে। এখন এই সরকারের এই প্রক্রিয়ায়, অর্থাৎ বিগত সরকারের টাকা ছাপানোর কারণে যদি মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বেড়ে যায় তাহলে এইবার টাকা ছাপানোর কারণেও যে সেটি বাড়বে না তা বলার সময় হয়তো এখনও আসেনি। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নজরদারির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করা হবে এবং বাজার থেকে কিছু টাকা তারা তুলে নেবেন, এর মাধ্যমে এটি আসলে একটা ব্যালেন্স তারা করবেন। এখন দেখা যায় যে মানে আমাদেরকে দেখতে হবে আসলে সামনে কি হয়, সরকার কতটা কঠোরভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারেন এবং ব্যাংক খাতগুলোকে একটা আস্থার জায়গায় মানুষের কাছে নিয়ে আসতে পারেন। দর্শক, শুধুমাত্র ছোট্ট করে একটু বলে দিই যে ব্যাংকগুলো আসলে তারল্য সংকটে ছিল সেই ব্যাংকগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। মূলত এই 6টি ব্যাংকেই আসলে সহায়তা দেওয়া হবে এবং এর মাধ্যমে আসলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তিনি বলেছেন তিনি গ্রাহকদের সঙ্গে আছেন, আমানতকারীদের সঙ্গে আছেন, সুতরাং তাদের চিন্তার কোনো কারণ নেই।